তিনি কাতারের বিমানে ফিরেছেন। তবে তার সঙ্গে তার দুই পুত্রবধূ, জুবায়দা বড় পুত্রবধূ, তারেক রহমানের স্ত্রী, এবং মরহুম আরাফাত রহমান কোকো, ওনার ছোট ছেলের বিধবা স্ত্রী, তিনিও খালেদার সঙ্গে বাংলাদেশে ফিরেছেন। এটা নিয়ে অনেক কৌতূহল, আলোচনা, অনেক উত্তেজনা, অনেক আনন্দ এবং অনেক গুজবের গুঞ্জন বাজারে। তবে আমি মনে করি খালেদা জিয়া তো বাংলাদেশেই ছিলেন, উনি দেশ থেকে পালিয়ে যাননি। 2007 সাল থেকে নিয়েই বাংলাদেশেই ছিলেন এবং 4 মাসের জন্য উনি লন্ডনে গিয়েছেন চিকিৎসা করাতে। চিকিৎসায় তার শরীর কিছুটা ভালো হয়েছে বলে আমরা আশা করি। এছাড়া তার সঙ্গে দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরলেন। এখন দুই পুত্রবধূর সাথে নিয়ে আসাতে তাদের হয়তো দেশে তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা দরকার ছিল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের দেশে ফিরে আসবেন, এ তো স্বাভাবিক ব্যাপার। তো ওনার সঙ্গে ফিরলেন, উনি গিয়েছিলেন লন্ডনে, তার সঙ্গে ফিরলেন, এইভাবেই আমি ব্যাপারটা দেখি। কিন্তু যারা আবার এর ভেতরে অনেক কিছু দেখার চেষ্টা করেন তাদের সঙ্গে ঠিক আমি একমত নই। মানে একটা পরিবারের একজন শাশুড়ির সঙ্গে তাই দুই পুত্রবধূ দেশে ফিরলেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। শাশুড়ি দেশের প্রধানমন্ত্রী ছিলেন 2 বার এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান। নির্বাচন হলে উনি জিতলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন বা প্রেসিডেন্টও হতে পারেন যদি সংবিধান পরিবর্তিত হয়। কিন্তু তার স্ত্রী এবং তার ছোট ভাইয়ের স্ত্রী, তাদের তো আমি এখানে কোনো জায়গা দেখছি না রাজনৈতিক ভাবে। আমি ব্যক্তিগতভাবে খুবই প্রজাতন্ত্রী, আমি কোন রাজতন্ত্রে বা পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। অনুন্নত বিশ্বের বহু জায়গায় পরিবারতন্ত্র রয়েছে, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং আরো অন্যান্য অনেক দেশেও দেখা যায়। বাবার পরে ছেলে, স্বামীর পরে স্ত্রী। ফিলিপিন্সেও আমরা দেখেছি, ইন্দোনেশিয়াতেও দেখেছি, সুকর্ণের মেয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন, মেঘাবতী। সিঙ্গাপুরের ব্যাপারও আছে, সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি প্রথম প্রধানমন্ত্রীর ছেলে, লি শিয়েন লুং, লি কুয়ান ইউর ছেলে। এগুলো উত্তর কোরিয়া তো আমরা তাই দেখছি, 3 জেনারেশন যাবৎ বংশাণু একটা পারিবারিক শাসন চলছে। কিন্তু পারিবারিক শাসনকে ঠিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা যায় না। অনেকে বলবেন মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ বুশ সিনিয়রের ছেলে জর্জ বুশ জুনিয়র প্রেসিডেন্ট হয়েছিলেন 1 টার্ম বা 2 টার্ম পরে, এবং কানাডাতে পিয়ার ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী ছিলেন বেশ কিছুদিন। এগুলো ব্যতিক্রম এবং এগুলো কিন্তু অনেকদিন গ্যাপের পরে হয়েছে। মানে স্বামী মারা গেলে বা বাবা মারা গেলে সঙ্গে সঙ্গে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হন না পশ্চিমা জগতে, এবং খুবই বিরল ব্যাপার। আমি এই মানে পরিবারতন্ত্র নিয়ে কোনো কথা বলছি না, এগুলো আমাদের স্বাভাবিকভাবে, আমাদের সংস্কৃতিটা মূলত প্রাক আধুনিক, সামন্তবাদী, এবং রাজতন্ত্রই হচ্ছে এখানকার রাজনীতি। রাজনীতি শব্দটাই তো রাজা থেকে এসছে। পলিটিক্সের মানে করা হচ্ছে রাজনীতি, রাজা বাদশার নীতি। জনগণ কিন্তু এখনো রাজা বাদশাতেই বিশ্বাস করে, তারা এখনো মোগল আমল বা সিরাজউদ্দৌলার আমলেই রয়ে গেছে সাংস্কৃতিক ভাবে, কালচারালি। তারা ওই টাইম ক্যাপসুলে 300 বছর পেছনে। গণতান্ত্রিক দেশ বাংলাদেশ আদৌ কোনোদিন হবে কিনা, সে প্রচেষ্টা কেউ করছেন কিনা আমি জানি না। তবে আমি মনে করি জনগণ এখনো
সাংস্কৃতিক ভাবে 300-400 বছর পেছনে। উনি দেশে ফিরেছেন, সুস্থ আছেন, এজন্য আমি খুশি। তবে তার পুত্রবধূ দিয়ে নিয়ে এসছেন, এটা নিয়ে একটা রাজনৈতিক একটা গল্প বা একটা থিওরি দেওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। তারা এসছেন বাংলাদেশের নাগরিক, ভালো কথা। তবে এই গত 8-10 দিনে যে ঘটনাগুলো ঘটলো, যেগুলো আমি কাল পরশু আলোচনা করেছি, লেটের যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, যে ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রতিনিধি বাংলাদেশে আছেন, মাইকেল মিলার, তিনি ঢাকায় নিযুক্ত ইইউ ডেলিগেশন প্রধান, তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন জুলাই হত্যার বিচার দেখতে চায় ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন। এই জুলাই আগস্টে যে হাসিনা নির্বিচারে প্রায় 2000 মানুষ হত্যা করেছে, তার বিচার দেখতে চায়। এখন ইইউর ডেলিগেশন প্রধান বলছেন, বলতে পারেন তাতে আমাদের কি যায় আসে, তারা কিন্তু আপনাদের ডোনার এবং বায়ার। বাংলাদেশ তো সাহায্যের উপর টিকে আছে, তৃতীয় বিশ্বের একটা দেশ, 46টা দেশের একটা এলডিসি, লিস্ট ডেভেলপ কান্ট্রি, এবং বাংলাদেশের গার্মেন্টের একটা বিরাট অংশ যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এবং পশ্চিম ইউরোপে। তারা যদি গার্মেন্ট কেনা বন্ধ করে দেয়, এখানে দুর্ভিক্ষ হয়ে যাবে। সুতরাং তারা যখন কেনে এবং পয়সা সাহায্য দেয়, তাদের কথা বলারও অধিকার আছে। জাতীয় নির্বাচন কবে হবে সিদ্ধান্ত বাংলাদেশের, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে না জুলাই মাসে, আগস্ট মাসে, ডিসেম্বরে বা জুনে নির্বাচন হোক, এ ধরনের কোনো কথা তারা বলছে না। তবে টেকসই বাংলাদেশ বিনির্মাণে সংস্কার গুরুত্বপূর্ণ, আর একটা টেকসই বাংলাদেশ, যে বাংলাদেশ টিকে থাকবে বহুদিন, সে ধরনের একটা বাংলাদেশের জন্য সংস্কার ছাড়া কোনো উপায় নেই, সংস্কার করতে হবে। এবং এই কথাগুলো খুবই প্রণিধানযোগ্য। এটাই এই সপ্তাহের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার। যেটা বললাম, জনগণ গণতন্ত্রের জন্য এখনো তৈরি হয়নি মানসিকভাবে। তারা গণতন্ত্র বলতেই বুঝে নির্বাচনের পরে যারা ক্ষমতায় বসবে তারা রাজা বাদশার মতো শাসন করবে। সুতরাং গণতন্ত্র বাংলাদেশে কোনোদিন সুপ্রতিষ্ঠিত হবে বলে আশা করাটা একটা সুদূর পরাহত ব্যাপার। আমি বিশ্বাস করি না যে বাংলাদেশ 2, 4, 5, 10, 20 বছরের মধ্যে একটা গণতান্ত্রিক দেশ হয়ে যাবে। তা আমি মনে করি ইইউর প্রতিনিধি মাইকেল মিলার যে বক্তব্য দিলে, সংস্কার করতেই হবে, সংস্কার ছাড়া বাংলাদেশ টেকসই হবে না। এর সঙ্গে যে দ্বিতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর উপর হামলাটা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে। তো যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে অতটা সক্রিয় ছিলেন না, আমি বিশ্বাস করি হাসনাত আব্দুল্লাহর উপরে আক্রমণের ফলে তাদের মনোভাবও পরিবর্তিত হবে। আশা করি মির্জা ফখরুল ইসলামও বলবেন যে না, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই উচিত। একটা খবরের দিকে আমার দৃষ্টি পড়লো, সে খবরটা দেখলাম যে অলরেডি এক যুবলীগ নেতা জেল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পেয়ে সে 6 জন বিএনপি কর্মীকে ছুরিকাহত করেছে। কি মগের মুল্লুক! জেলে ছিল, জেল থেকে বেরিয়েই যুবলীগ নেতা সে ছুরিকাঘাত করছে 6 জন বিএনপি নেতা কর্মীকে। এরপরেও যদি আপনারা মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এবং আমি মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ হলে একটা ডাইনেস্টি কিন্তু শেষ হয়ে যেত। যারা মনে করেন দল টিকিয়ে রাখার জন্য পরিবারতন্ত্রের দরকার, সে দেশে তো কোন রাজনৈতিক দলেরই পরিচয় দরকার নেই। আপনারা ডাইনেস্টি ডিক্লেয়ার করে দেন যে অমুক ডাইনেস্টি, এখন অমুক রাজবংশ এতদিন থাকবে, তারপর আরেক রাজবংশ ওদেরকে সরিয়ে ক্ষমতায় আসবে। আমরা যেন মধ্যযুগে বাস করছি। এটা খুবই জনপ্রিয় আলোচনা না। এই সপ্তাহে যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু ঘুরে ফিরে আমি মনে করি গত 8-10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আরাকান আর্মির সাথে
বাংলাদেশ সরকারের যোগাযোগ স্থাপন করে তাদেরকে একটা করিডোর দেওয়ার প্রস্তাব। যদিও ডক্টর খলিলুর রহমান বলছেন না না আমরা তো তাদেরকে করিডোর দেইনি, কথাটা তো উচ্চারণ করেছেন আপনারা, পত্রিকায় এসছে, টেলিভিশনে দেখছি। গুটেরেস বলে গেলেন, আপনারাও গুটেরেসের তালে তাল মিলিয়ে ডক্টর ইউনূস আরাকান 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 আর্মির সাথে যোগাযোগ করব, কথা বলবো, এই বেআইনি কথাবার্তাগুলো আমরা শুনলাম। এখন হয়তো জনগণের চাপের জন্যই ডান বাম দুদিক থেকেই চাপ আসছে, সুতরাং সরকার একটু ভয় পেয়েছে। সরকার বুঝেছে যে এটা ঠিক করা উচিত না, বরং আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারটা বোধহয় আরো জরুরি। মানে একটা রাষ্ট্রের ট্রানজিট দিয়ে আরেকটা রাষ্ট্রের টেররিস্ট একটা গ্রুপের সঙ্গে সমঝোতা করে চীনকে খেপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে উঠে যাবে বাংলাদেশ, এটা যে কতটা নির্বুদ্ধিতা হবে এটা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, ওখানে আমি আর ফিরে যাচ্ছি না। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে 2 নম্বর প্রবলেম, যেটা ইদানিং খুবই মানে কাগজে খবরে খুব বেশি আসছে হাসনাত আব্দুল্লাহর উপরে আক্রমণের আগে থেকেই। সুতরাং আমি মনে করি এই দুটোকে ধামা চাপা দিয়ে ইউনূস সরকার মানে পার পেয়ে যাবেন না। ইউনূস সরকারের জন্য ইউর ডেলিগেশন প্রধান মাইকেল মিলারের বক্তব্যটা একটা অক্সিজেন দিচ্ছে, তাকে মোটামুটি বাঁচিয়ে রাখার ব্যবস্থা করেছে। কিন্তু ইউনূস সরকার যদি মনে করেন, ইউ ডেলিগেশন প্রধান বলেছে এখন নির্বাচনের দরকার নেই, সংস্কার দরকার আছে, এটা মনে করি তারা যদি মনে করেন আরাকান আর্মির সঙ্গে আমরা যোগাযোগ করে একটা ট্রানজিট দিয়ে দেব, যা আবার হবে, চীন কি করে না করে সেটা দেখা যাবে, এটা নির্বুদ্ধিতা হবে। আশা করি ডক্টর ইউনূস এটা করবেন না। তিনি ইতিমধ্যেই অনেকগুলো ভুল করেছেন, একটার পর একটা, এবং এখানে তার স্বজন প্রীতির একটা লিস্টই দেওয়া হয়েছে। এটা নিয়ে আমিও কথা বলেছিলাম। ওনার ছোট ভাই, আমার বন্ধু জাহাঙ্গীরের ছেলেকে অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি বানিয়েছেন, যার কোনো অভিজ্ঞতা ছিল না। তারপরে উনি মার্কিন জাতিসংঘে গেলেন, নিজের মেয়েকে সঙ্গে করে নিয়ে গেলেন। একটা দিক প্রশংসার, যে ডেলিগেশন ছিল মাত্র 7 জনের, হাসিনার সময় 150-200 লোক যেত, মুজিবের সময়ও তাই, প্লেন ভর্তি যেত। ইউনূসের সময় 7 জন গেছেন, কিন্তু 7 জনের মধ্যে একজন তার মেয়ে। এগুলো কিন্তু খুব দৃষ্টিকটু, এবং এগুলো কিন্তু ছোটখাটো অপরাধ নয়। একটা গণতান্ত্রিক দেশে কিন্তু এর জন্য ডক্টর ইউনূসের জেল হয়ে যাবে, অনেক টাকা জরিমানা দিতে হবে, তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু যেহেতু উনি নির্বাচিত সরকার না, তবে এই কাজগুলো উনি না করলেও পারতেন। নিজের ভাতিজাকে চাকরি দেওয়া, তারপর নূরজাহান বেগম, সেই গ্রামীণ ব্যাংকের প্রথম ক্লায়েন্ট, তাকে মানে উপদেষ্টা মন্ত্রী, এটা যেন সেই মোগল আমলের মতো অবস্থা। মোগল সাম্রাজ্যের একজন বাদশাহ ছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা, তিনি নর্তকী নিয়ে গান বাজনায় ব্যস্ত থাকতেন। তো ওইটাতে একটা গল্প আছে যে নর্তকীকে খুব আদর করছেন, তো নর্তকী বলছেন আমাকে তো করছো, কিন্তু ওর কি ভাই মুন্না ভাই না কি যেন নাম, তার কি হবে, উস্কা ক্যা হোগা, বলছে ওকে, ওই যে তোমার এখানে সারেঙ্গি বাজায়, আমি যখন নাচি সে সারেঙ্গি বাজায়। তখন মোহাম্মদ শাহ নাকি বলেছিলেন, যাও ওকে আমি মুলতানের সুবেদার বানিয়ে দিলাম। তো ওই ধরনের ব্যাপার ডক্টর ইউনূস করছেন। ঠিক আছে, ভাতিজাকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি বানিয়ে দিলাম। নূরজাহান গ্রামীণ ব্যাংকের আদি একজন মানে কর্মী, প্রথম যে লোন নিয়েছিল, তাকে আমি উপদেষ্টা বানিয়ে দিলাম। এই ধরনের একটা তগলকি ব্যাপার কিন্তু চলছে। এগুলো ডক্টর ইউনূস অনেকটা ফিউডাল, এই আচরণগুলো কিন্তু ফিউডাল। আপনি ঠিক করাপশন করে করছেন তা না, কিন্তু বিতর্কিত এবং এক ধরনের ফিউডাল ব্যাপার। আমার হাতে ক্ষমতা আছে, কে কি বলবে রে বাবা, আমার মেয়েকে নিয়ে যাব, আর আমার ভাতিজাকে আমি অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি বানিয়ে দেব। লোকজন সাহস করে কিছু বলছে না, গুঞ্জন কিন্তু শুরু হয়েছে। আপনি গ্রামীণ ব্যাংকের ব্যাপারে যা যা করেছেন,
গ্রামীণ ইউনিভার্সিটি বানাচ্ছেন, গ্রামীণ ব্যাংকে ট্যাক্স বেনিফিট দিয়েছেন, অনেক কিছু করেছেন। সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি বলতে পারবো না, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। ডক্টর ইউনূস, আমি চাই আপনি সসম্মানে দেশকে কিছু দিয়ে যান। আপনার সম্মান তো অলরেডি খালি মানে অনেকটা খর্ব হয়েছে আপনি চুপ্পুর উপদেষ্টা হওয়ার পরেই। তারপরেও যে আপনি উপদেষ্টাদের নিয়ে যে কাণ্ডগুলো করলেন, একে ওখানে অনেকগুলো বিতর্কিত মুখ আপনি নিয়ে আসলেন, বললেন যে তাড়াহুড়া করে বানাতে হয়েছে, যাকে পেয়েছেন নিয়ে এসছেন। এগুলো আমি বহুবার পুরনো আলোচনা করেছি, আগেও আলোচনা করেছি। তবে আজকে আমি যেটা বলছি যে খালেদা জিয়া দেশে ফিরলেন তার 2 পুত্রবধূকে নিয়ে, এটা আমাদের যারা গণতন্ত্রে বিশ্বাস করি তাদের এই ব্যাপারটাতে আদৌ কোনো গুরুত্ব দেওয়া উচিত না। ফিরেছেন ভালো কথা, ঠিক আছে, দেশের মেয়ে দেশে ফিরে এসছেন। তারেক রহমান কবে আসবেন আমরা ওনারা আসা উচিত বলে আমি মনে করি। এর বেশি কিন্তু ওখানে ঘাটানো উচিত না। খালেদা জিয়ার প্লেন কোথায় আসছে সেটা ওই একেবারে স্যাটেলাইটে কোথায় আছে এগুলো নিয়ে আবার ডকুমেন্টারি দেখলাম। এগুলো তো সিকিউরিটি থ্রেট হতে পারে। কেউ ইচ্ছা করলো যে খালেদা জিয়ার বিমানে যদি কেউ রকেট ছুটতো, আপনাদের অত স্পেসিফিক্যালি বলার কি দরকার ছিল খালেদা জিয়া দেশে ফিরছেন? এই জন্য একটা উনি জীবনে প্রথম বাংলাদেশে ফিরছেন, উনি 4 মাস দেশের বাইরে ছিলেন। এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে কাণ্ড জ্ঞানহীন ভাবে আমরা পাবলিসিটি দেই, মিডিয়া এটা দেয়, জনগণ না বুঝেই লাফায়। এগুলো ঠিক রাজনৈতিক ম্যাচিউরিটির ব্যাপার না। তা আমি ওদিকে যাচ্ছি না। উনি ফিরেছেন ভালো কথা, সুস্থ থাকুন, ভালো থাকুন, ওনার পুত্র বধূরা সুস্থ থাকুক এই কামনা করি। কিন্তু ঘটনা যা ঘটছে বাংলাদেশে, এটা কিন্তু একটা অস্থিরতার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ নিয়ে, আরাকান নিয়ে, আর নির্বাচন কবে হবে, সংস্কার কবে হবে, ইউরোপিয়ান মাইকেল মিলার বলছেন। এই 3টা জিনিস নিয়ে আমাদের চিন্তা করা উচিত। ইউর কান্ট্রি ডেলিগেট কি বলছেন যে নির্বাচনের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে যে কথাগুলো বলেছেন ওগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আরাকানের ব্যাপারটা এখনো শেষ হয়ে যায়নি। আমাদের অধিকার আছে এটা জানার, বলার যে আপনারা কেন ওই কথাগুলো মেনশন করলেন। ট্রিটি হয়েছে কি হয় নাই, ট্রানজিট দিয়েছেন কি দেন নাই, সেটা বড় কথা না। আপনারা কোনো গণপ্রতিনিধিত্ব করেন না, আপনারা নির্বাচিত সরকার নন। এত বড় একটা সিদ্ধান্ত পার্লামেন্ট ছাড়া, আলোচনা ছাড়া আপনারা করে ফেলবেন, করেই তো ফেলেছিলেন। এটা খুবই দুঃখজনক ব্যাপার, দুর্ভাগ্যজনক ব্যাপার। আপনারা অতি বাড়াচ্ছেন, যেটা আপনাদের আয়ত্তের ভিতরে নেই, আপনাদের জুরিসডিকশনে পড়ে না, ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে গেছেন। আর এই যেটা একটা বার্নিং ইস্যু, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেখানে আপনারা ডিলি ডালিং করছেন। আমরা কেন, রাজনৈতিক দলরাই সিদ্ধান্ত নেবে। এখানে বিএনপিও ফেল করেছে, মির্জা ফখরুল ইসলামের বক্তব্য, ডক্টর ইউনূসও ফেল করেছে। এই দুটো ফেল করা ক্যান্ডিডেট আমাদের সামনে রয়েছে, মির্জা ফখরুল, ডক্টর ইউনূস। এখানে কিন্তু ফেল করার অবকাশ নেই। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করেন, এই সাপ কিন্তু বের হবে, ছোবড় মারবে যদি বিচার না করা হয়। যেটা ইউ প্রতিনিধি বলছেন, আমরা জুলাই হত্যার বিচার দেখতে চাই। ডক্টর ইউনূস কি জবাব দেবেন? একটাও বিচার হয়নি, কিন্তু কয়েকজন ধরা পড়েছে, কিন্তু বাদ বাকি 99% লোক কিন্তু পালিয়ে গেছে, এবং আপনার সেনাপতি তাদের পালিয়ে যেতে বাধ্য করেছে। সে সেনাপতিকেও আপনি বিচারের আওতায় আনতে পারেননি, সেনাপতি ওয়াকারুজ্জামান। ব্যর্থতা অনেকগুলো রয়েছে, আপনার অনেক কিছু জবাবদিহি করতে হবে। দেশবাসীকে বলছি, আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে আদা জল খেয়ে লেগে যান। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ওই গোখরা সাপ কিন্তু আবার বড় হয়ে ছোড় মারার জন্য তৈরি হয়ে আসবে। তারা কিন্তু অলরেডি আস্ফালন করছে, এবং ভারত